আশ্রয়দাতাদের আর যিনি আশ্রয় গ্রহণ করছে তাদের একসাথে গ্রামের লোকজন মারা গেছে, বাইরের লোকজন মারা গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। পেটে খুব লাগছিল যাওয়ার সময়, মাইরি হেলাই তোমার, কিন্তু যে সময় যায় না। আমাদের গ্রামের আশেপাশে যত লোকজন ছিল ওরা ঘরবাড়ি এখান দিয়ে করেছিল, গরুর ঘর, তারপর নিজেদের রান্নাঘর, থাকার ঘর সবটাই এখানে ছিল। যদিও এটার ধ্বংসাবশেষটাও ঠিক মতো দেখা যাচ্ছে না। নবনির্মিত মসজিদ এটি। দর্শক, আমাদের গ্রামেও আছে একটি তীর্থস্থান, যে তীর্থস্থানে জানি না কোন ফকিরের বসবাস ছিল, তারপর এটা খুব বিখ্যাত একটা জায়গা আমাদের গ্রাম অঞ্চলে। আশেপাশে ইউনিয়নের হিসাব করতে গেলে এই জায়গাটার পাশ দিয়ে যেতে হতো, তো গাঁ ছমছম একটা পরিবেশ থাকতো সেই সময়। আমরা ফরিদপুর জেলার ভাঙ্গা থানার জান্দে গ্রামের মানুষ। আমাদের বীরত্বের কথা যদি বলতে হয় তাহলে 1971 সালে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল সেটা দিয়েই আমরা তার প্রমাণ করতে পারি। ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের একটি গ্রাম, যেই গ্রামটি আমাকে বড় করে তুলেছে, শিখিয়েছে ভালোবাসা। আজ এসেছি আমার জন্মস্থান জান্দে গ্রামে। ঘুরিয়ে দেখাবো এলাকা ভিত্তিক বিখ্যাত কিছু জায়গা, যেগুলো হয়ে উঠতে পারত ইতিহাস স্বনির্ভর দর্শনীয় স্থান। এটা বসন্ত, বাংলার প্রকৃতিতে জীবনের জোয়ার বয়ে আনার ঋতু। আর এই ঋতুর এক অনন্য প্রতীক হলো শিমুল ফুল, যেন প্রকৃতির লাল শাড়ির আঁচল। যেখানে শিমুল ফুল বসন্তের বার্তা আনে, সেখানে ফসলের মাঠ জীবনের রসদ যোগায়। প্রতিটি শীষে লুকিয়ে থাকে কৃষকের পরিশ্রম আর ভালোবাসা। এই মাটিই আমাদের আশা আর আমাদের ভবিষ্যৎ। এটি বাংলার গ্রাম, যেখানে জীবনের মূল গল্প লেখা হয় মাটির বুকে। এখানে ফসলের মাঠ কেবল খাদ্যের উৎস নয়, এটি স্বপ্নের মাঠ, জীবন সংগ্রামের প্রতিচ্ছবি। একটি ফসলের মাঠ শুধু মাঠ নয়, এটি কৃষকের শ্রম আর ভালোবাসার প্রতীক। প্রতিটি মাটির ঢেলায় লুকিয়ে থাকে তার ঘামের গন্ধ। মৌমাছি প্রকৃতির এক পরিশ্রমী শিল্পী। ফুল থেকে ফুলে উড়ে তারা সংগ্রহ করে মধু। সেই মধু শুধু তাদের খাদ্য নয়, আমাদের জন্য এক অমূল্য উপহার। এটি ধনিয়া ক্ষেত, প্রকৃতির এক সবুজ বিস্তার, যেখানে মাটির গন্ধ আর পাতার সৌন্দর্য মিলে তৈরি হয় এক মনোমুগ্ধকর দৃশ্য। ধনিয়া ক্ষেতটি দেখতে মনে হচ্ছে দুনিয়ার এক টুকরো জান্নাত। এটি পোদ্দার বাজার, আমাদের গ্রামের প্রাণকেন্দ্র। সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই বাজারের প্রতিটি কোণে লুকিয়ে আছে ইতিহাস, ঐতিহ্য আর গল্প। বাজারের প্রাণকেন্দ্রে রয়েছে একটি মসজিদ। এর নির্মাণ কাজ এখনো শেষ হয়নি, কিন্তু এই মসজিদ গ্রামের মানুষকে একত্রিত করে বিশ্বাসের ছায়ায় নিয়ে আসে। বাজারের প্রবেশদ্বারে রয়েছে একটি মন্দির, যার রক্ষণাবেক্ষণ আজ আর ঠিকমতো হয় না, তবুও এটি সাক্ষ্য দেয় গ্রামের সম্প্রীতি আর ঐতিহ্যের। বাজারের আর এক কোণে রয়েছে একটি ক্লাব। একসময় এটি ছিল গ্রামের আলোচনার কেন্দ্র। আজ এটি জরাজীর্ণ, কিন্তু স্মৃতিতে এখনো ভরা। এই বাজারেই
একসময় 3 ইউনিয়নের মানুষ একত্রিত হতো। মাছের বাজার, সবজির বাজার, দুধের হাট আর ঐতিহাসিক খেজুরের গুড়ের হাট ছিল এই অঞ্চলের অন্যতম আকর্ষণ। বাজারের 3 কোণে দাঁড়িয়ে থাকা এই 3টি বটগাছ যেন সময়ের সাক্ষী। বাজারের পাশেই আছে শতাব্দী প্রাচীন শান বাঁধানো ঘাটলা। এটি কেবল গ্রামেরই নয়, আমাদের ঐতিহ্যের প্রতীক। এর প্রতিটি পাথর যেন সময়ের গল্প বলে। পোদ্দার বাজার শুধু একটি বাজার নয়, এটি আমাদের শিকড়, আমাদের ঐতিহ্যের স্মৃতি। সময়ের সাথে অনেক কিছু বদলে গেছে, কিন্তু এই বাজার এখনো আমাদের জীবনের গল্প বয়ে নিয়ে চলে। আমাদের গ্রামের এক কোণে দাঁড়িয়ে আছে একটি ভূমি অফিস। তার ঠিক পাশেই রয়েছে একটি বড় পুকুর, যা গ্রামের বহু ইতিহাসের সাক্ষী। 1998 সালের ভয়াবহ বন্যার সময় যখন গ্রামবাসী ঘরবাড়ি হারিয়ে দিশেহারা, তখন এই পুকুর পাড়ই হয়ে উঠেছিল আশ্রয়ের জায়গা। গ্রামের মানুষ সেখানে তাড়াহুড়ো করে ঘর বেঁধেছিল। পশু পাখির জন্য তৈরি হয়েছিল অস্থায়ী আশ্রয়। সেই দিনগুলোর স্মৃতি এখনো চোখে ভেসে ওঠে। সময়কালটা ছিল 1998। এই যে পাড়ি দিয়ে আমি হাঁটছি, এটা কিছুদিন আগেই কার্পেট করা হয়েছে, বাট এই জায়গাটায় আরও বেশি উঁচা ছিল। যখন 1998-এ বন্যাটা হয়, সেই সময় এই যে পাড়ি, চারপাশের পাড়ি, এই পাড়িগুলো, পেছনের ওই জায়গাটা, ওই পাড়ি, এই পাড়ি, এই পাশের পাড়ি, এখান দিয়ে সব মানুষজন, আশেপাশের আমাদের গ্রামের আশেপাশে যত লোকজন ছিল, ওরা ঘরবাড়ি এখান দিয়ে করেছিল। গরুর ঘর, তারপর নিজেদের রান্নাঘর, থাকার ঘর, সবটাই এখানে ছিল। আমাদের বাড়িতে পানি ওঠা সত্ত্বেও আমরা কি করছিলাম, তখন ঘরের উপরে, ঘরের মধ্যেখানে চৌকি বেঁধেছিলাম। পুকুরের পাশে এখনো দাঁড়িয়ে আছে কিছু প্রাচীন আম গাছ আর বড় বড় মেহগুনি গাছ। এই গাছগুলো শুধু ছায়া দেয় না, এরা যেন গ্রামের ইতিহাসের নীরব সাক্ষী। ভূমি অফিসের পাশেই ছিল আমাদের ছোট্ট মাদ্রাসা। সেই মাদ্রাসার স্মৃতিগুলি আজও মনের মধ্যে অমলিন। আমার পেছনে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মাদ্রাসার প্রতিস্থাপন। এখানটা আগে মাদ্রাসা ছিল। যখন আমরা সকালবেলা ঘুম থেকে উঠতাম, উঠে এখানে আসা হতো। ভোরবেলা ছোট বাচ্চা ছিলাম, শিশু ছিলাম, অনেক আবেগতাড়িত জায়গা এটি, যদিও এটার ধ্বংসাবশেষটাও ঠিক মতো দেখা যাচ্ছে না। যখন শৈশবে পা রাখি, তখন বেশিরভাগ সময়টাই এই গাছগুলোর উপরে কাটতো। এটা মাদ্রাসার ঠিক পেছনেই আছে একটি গুচ্ছ গ্রাম, যেখানে ভূমিহীন পরিবারগুলো বসবাস করে। আচ্ছা, এই মানুষগুলো নিজেদের চেষ্টায় জীবন গড়ে তুলেছে। তাদের সরল জীবনযাত্রা আর সংগ্রামের গল্প গ্রামটিকে আরো জীবন্ত করে তুলেছে। পরে এগুলো দেওয়ার পরে কোন শনিবারের দিন আমি কাজ করে আইছি, কেলা তুমি কাইটে নিয়ে যাও, আমি কবর পাই না। সবাই দেখি আর কিছু কবর পাই না, সবাই তো পারে না। পরে ওই করে পারে 12টার সময় আজান দিবে তখন একটা থাপ্পড়ের মতো মারলো। থাপ্পড়ের মতো পরে আমি কানে কিছু শুনি না, কানে কিছু শুনি না। পরে উষাবাজার হুজুরে দেখাইলাম, টেস্ট মেশ করে কানে পর্দা শিখতো খাইছি রে। তারপরে আসছেন ইসে ওই অবস্থার টাকা 30,000 গুছাইলাম। 30,000 গুছাই ফরিদপুর গেলাম, নাক কান গলা নজরুল ধাম, অন্য লোকের দিয়ে নাম লেখা, অন্য লোকের নাম কাইটে দিয়ে টাকা দিলাম হাতে 100, নাম দিয়ে দিলাম। আচ্ছা, নাম দিয়ে আমার সিরিয়াল পড়লো, কানে পর্দা দিয়ে সিরিয়াল উপরে হয়ে গেছে। পরে ওটা দেখে এই দুটো জোর লেগে গেছে।
তবে ডিপেরে দেখি পরে দেখি এটা ছাড়লো কান আর এটা দিয়ে আচ্ছা এটা কান আর এটা ছাড়লো না আসেনি কান এটা ছাড়লো না কান দেয় বেরেন্টে পড়া বসছিল তবে ঢাকার থেকে অপারেশন করার কিছু পরে অপারেশন করাও নাই? অপারেশন করেনি তো যাই করার ফেলাও, রোগ নিয়ে ঘুরে ফিরে লাভ আছে নাকি? তো অপারেশন করাই তো মনে করো ওই সময় ভোট পুজো করলে 60,000 ভাড়া দেবে 60,000 ভাড়া দেবে আর ঢাকা থাকলে ওনার তো 60,000 কন্টা কি চুক্তি কন্টা কারণ ওনার 4-5 লাখ যাই আছে ওটা কি জানেন আল্লাহ তাআলা কি ইনফেকশন না হয় বুঝছেন আমি তো অভিশাপ কামাই করি না তুমি 200 দিলে পকড়ে তাই দাও ওটা কামাই করি ওই টাকা কামাই করলে মেলা কায়দা খুলে কামাই করা যায় চোর দেয় এখন কলা কাটার সময় থাবুর মারছিল নাকি? ওই লাস্টের কোপটা দিছিলাম লাস্টের কোপটার সময় পরে ওই লাস্টের কোপের সময় বাতাসের মতো খাইছে পরে 2 কানে শুনি আমি পরে হয়তো দেখার পরে ওনার দেখালাম ওনার পরে আজকে হলাম ওনার দেখার পরে না আমি জানি না আজকে 2021 সালের ঘটনা পরে ওনার দেখার পর উসাবাজার হুজুর দেখাইলাম ওনার দেখালাম একই কথা আজাহারকারীরা দেখাইছি একই কথা আর এক জায়গায় দেখাইছি মালিকেরাম ওই পাশে বুঝছনি হেও পরেশ গেল দেখে কি জেনে কাটটা ওর আস্থানা ছিল আস্থানা লাস্টের পেটে কোপ লাগছিল যাওয়ার সময় মাইরি হেলাই তোমারে কিন্তু যে সময় যায় না আজান দিয়ে কলা গাছ কই? কাঁঠাল গাছটা মরে গেছে ও এখানে একটা কাঁঠাল গাছ ছিল তো, ওই যে কাঁঠাল গাছের গোড়া আছে। আমার দেওয়ার পরে পরে তারপরে পরে উঠছে আমার জন্মে যাও দেখো পরেও নাচতা না এই যে গাছটা আমার দেওয়ার পরে গাছটা মরে গেল পরে এই ছিল গাছটা এই যে গাছটা ওই যে কোপ দিছিল কেলা গাছ আসলো না এরকম কেলা গাছ লাগাইলাম খাই দিত মানে ওই তুই এই কেলা গাছ নাই তো তুই কবজার পরে মানে চলে গেছে না? হ্যাঁ লাস্টের আমি কেলা গাছ সব নিচে কাই জ্বলাইছিলাম কাই জ্বলাই আর তার লাস্টের কোপটা দিছিলাম এখানে কেলা গাছ আসলো না তো মনে করি তারপরে গাছটা মরে গেল পরে আবার উঠছিলেন ডাল কাট পানি ছাগলে খাওয়া পানি পরে হেলাই দিছিল এই জায়গা ওর সাবধানে পরে দিয়েছে হেলাই গাছতে হেলাই দিছিল এই পারি পর্যন্ত যায় তুমি বড় হয়ে যাবা এই যে তোমার শীতটা হয়েছে আস্তে আস্তে বাতাসে ফ্যানের বাতাস থেকে দূরে থাকতে পারবে তোমার ফ্যানের বাতাসে থাকতে পারবে না আর জোরে বাতাসে থাকতে পারবে না কানে সবসময় করে রাখতে হবে মেশিন দিয়ে বাঁচা দিল মেশিন দেওয়া দরকার মেশিন দেওয়া যাবে না ডাক্তার বসে নিয়ে তোমাদের সমস্যাটা ব্রেন বরাবর তো মেশিন দেওয়া যাবে না এই মেশিনে ফেলে দিলে এদিকের কাজ হবে ব্রেন যে বরাবর ওইটা মেশিন কাজ হবে না তো তুলে রাখার ব্যবস্থা করে এই যে ছিদ্রটা এই বরাবর এই জায়গা গেলে বড় হয়ে যাবা যে 3 জনেতে আইসি আমি বিশ্বাস করি শিওর তবে কোনটা দিয়ে কেরামতি দিয়ে আমাদের এই গ্রামটি শুধু একটি স্থান নয়, এটি জীবনের গল্প। পাও কাইটা লাইছে সিলাই দুধে লাগছে কার? নির্মল ভাই ও আচ্ছা। যে অবস্থা কালকে অতীতের স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্নের মিশেলে তৈরি এক বিশাল চিত্র। হামিরদী পূর্বপাড়া জামে মসজিদ এটি শুধু একটি প্রার্থনার স্থান নয়, 3টি ইউনিয়নের তুজারপুর, হামিরদী ও নুরুল্লাগঞ্জ ইউনিয়নের মানুষের মিলন মেলা। এই মাঠ যেন ঈদের খুশি আর উচ্ছ্বাসের কেন্দ্র। ঈদের সকালে এখানেই সবাই একত্রিত হয়, একসাথে নামাজ আদায় করে আর আনন্দ ভাগ করে নেয়। এই মসজিদের পাশেই রয়েছে কবরস্থান। এখানে প্রিয়জনদের চিরবিদায় জানিয়ে রেখে যান গ্রামের মানুষ। ঈদের খুশির মতোই এই স্থানে মিশে থাকে বেদনার গভীর অনুভূতি। 5 ওয়াক্ত নামাজের ধ্বনিতে মুখরিত থাকে এই মসজিদ। এটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি একতার প্রতীক, যেখানে ছোট বড় সবাই এসে একসঙ্গে প্রার্থনায় অংশগ্রহণ করে।
হামিদদী পূর্বপাড়া জামে মসজিদ আমাদের জন্য কেবল একটি স্থাপনা নয়, এটি আমাদের অনুভূতির জায়গা, আমাদের শোক আর আনন্দের স্থান। এখানে আমরা জীবনের একতা আর বিদায়ের মর্ম উপলব্ধি করি। এই মসজিদ, এই মাঠ আর এই কবরস্থান আমাদের ঐতিহ্যের অংশ। এটি আমাদের জীবনের প্রতিচ্ছবি, যেখানে আনন্দ, শোক আর প্রার্থনা মিলেমিশে এক হয়ে যায়। আমি এখন খালের পাড় দিয়ে হাঁটছি দুইটা ঐতিহাসিক জায়গা দেখানোর জন্যে। একটি তীর্থস্থান যেখানে গ্রামের সহজ সরল মানুষগুলো তাদের বিশ্বাস উজাড় করে দিতে আসে ভক্তি ও শ্রদ্ধা ভরে মানত। অন্যটি আমাদের গ্রামের সবচাইতে মূল্যবান সম্পদ, স্মৃতিসৌধ। দর্শক, আমাদের গ্রামেও আছে একটি তীর্থস্থান, যে তীর্থস্থানে প্রত্যেক বছরে একটা অনুষ্ঠান হয়, যে অনুষ্ঠানে গানের আয়োজন করা হয়, বাউল গান বা বিচ্ছেদ গান, এই টাইপের কিছু। গ্রাম্য অঞ্চলে যে সব গানের আসর বসে থাকে ঠিক সেরকমটাই। তো আমি সেই জায়গাটায় নিয়ে যাব আপনাদের। এবছর এখনও গানের আসর বসেনি, যে কারণে ঝোড় জঙ্গল এখনও ঝোড় জঙ্গলের মতোই আছে, বন বাদারি পরিষ্কার হয়নি। আর যেইখানটায় আসলে মানত করা হয় আমাদের গ্রামে, যে গাছটার কাছে অনেক কিছু চায় মানুষ, এই ফকির ভিটায়। জানি না কোন ফকিরের বসবাস ছিল, তারপর এটা খুব বিখ্যাত একটা জায়গা আমাদের গ্রাম অঞ্চলে, আশেপাশে ইউনিয়নের হিসাব করতে গেলে। কেননা এই জায়গাটা প্রত্যেক বছরেই একটা করে ওরস শরীফ বা অনুষ্ঠান হয়, যে জলসায় অনেক গান হয়, মেলা হয়। এইখান দিয়ে পুরো মেলার হাট বসে যায় বাইরের সাইড দিয়ে, তখন ফসলও থাকে না মাঠে। তো আমি আসলে দেখাচ্ছি, আমাদের গ্রাম্য ভাষায় এটাকে বলে দেবদা গাছ। এখানে ভক্তবৃন্দগণ তাদের যে বিশ্বাস, সেই বিশ্বাস থেকে আগরবাতি, মোমবাতি এখানে জ্বালায়। তাদের পূর্ণাঙ্গ একটা বিশ্বাস আছে, হয়তো এইখান থেকে কেউ কিছু পেতে পারে। তো এমনই একটা জায়গা এটা। এটা প্লাস্টিক, মেবি এই প্লাস্টিকের সাথে এগুলো নিয়ে আসছিল। জানি না তার মনে আসা কি, তবে এই গাছটা আর এই জায়গাটা কোনো এক সময় ভয়ঙ্কর ছিল আমাদের কাছে। ছোটোবেলায় যখন আমরা স্কুলে যেতাম, তো এরকম শুকনাকাল থাকলে সামনে একটা সাঁকো আছে, আমাদের গ্রামের ভাষায় চার বলা হয়, যেটা দিয়ে আমরা আসা যাওয়া করতাম। খাল শুকিয়ে গেলে ম্যাক্সিমাম সময়ই আমরা বাড়ির সামনে দিয়ে এই বটতলা দিয়ে উপার যেতাম। এই জায়গাটার পাশ দিয়ে যেতে হতো। তো গাঁও ছমছম একটা পরিবেশ থাকতো সেই সময়, মানে ভয়ঙ্কর কিছু সিচুয়েশন, এরকম কিছু কোনো ভৌতিক এগুলো মনে পড়তো। খুব অ্যাডভেঞ্চার ছিল সময়গুলো। আমরা ফরিদপুর জেলার ভাঙ্গা থানার জান্দি গ্রামের মানুষ। আমাদের বীরত্বের কথা যদি বলতে হয়, তাহলে 1971 সালে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল সেটা দিয়েই আমরা তার প্রমাণ করতে পারি। আমাদের এজন্য গর্ব করা উচিত, কিন্তু আজও পর্যন্ত কোনো পত্রপত্রিকায় বা কোনো সোশ্যাল মিডিয়ায় আমাদের এই স্মৃতিসৌধ নিয়ে কোনো ডকুমেন্টারি হয়নি, বা এটা নিয়ে কোনো কিছু বলা হয়নি আজ পর্যন্ত। তাই আমি আসলাম আপনাদের মাঝে আমাদের সেই গর্বের জায়গাটি, বিষয়টি তুলে ধরার জন্য। তো চলুন নিয়ে যাই আপনাদের। এটা হচ্ছে সেই রাস্তা। এটা রাস্তা বলতে গেলে দেখাতে হয় ওই পাশে গঙ্গাদুদ্দি উঁচাবাজার যাওয়ার রাস্তা, জান্দি পোদ্দার বাজার থেকে আসার রাস্তা এটি, এখান দিয়ে উঁচাবাজার যাওয়া যায়। আর জান্দি ঢোকার রাস্তা এটি, যদিও এই পুরো অঞ্চলটি জান্দির মধ্যেই।
আমাদের গ্রামের স্মৃতিসৌধ। এই সৌধ শুধু ইট কাঠের তৈরি নয়, এটি আমাদের গর্ব, আমাদের আত্মত্যাগের চিহ্ন। আসুন আজ জানি আমাদের গ্রামের স্মৃতিসৌধের গল্প। সমস্ত ইতিহাস তো আমাকে জানা। দর্শকবিন্দু, তো আমি আমাদের এলাকার একজন সিনিয়র সিটিজেনকে পেয়ে গেলাম, যিনি একজন পুরোহিত প্লাস আমাদের শ্রদ্ধেয় কাকা। তো ওনার কাছ থেকে কিছু কথা শুনবে এই স্মৃতিসৌধ সম্বন্ধে, কেমন করে এটি তৈরি হইল এবং কেমন করে এখানে যারা শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, তাদের কবরস্থ করা হয় সেই বিষয়টিকে। কাকা কিছু বলেন এই সম্বন্ধে। 1971 সালে ওই মিলিটারি পাক হানাদার আইনে এই জায়গা মানে লোকজন মারায়। আচ্ছা, তিনি তো রাজাকার। হ্যাঁ, এই তো মিলিটারি আনছে জায়গা, জি, নাহলে যা মিলিটারি আসে কী কামে। সেটাই। সে আইনে এই জায়গা মানে এই গ্রামের লোকজন 29 জন লোক মারে। ও রাত্রি 3টের সময় আসে, আইসে তো আগের দিন বিকেলে আইসে খোঁজ নিয়ে যায়, হ্যাঁ, মানে রাত 3টের সময় নিয়ে আসে মিলিটারি। আচ্ছা আইনে সে নিজে থাইকেই মারাইছে। আচ্ছা, ওই টনিকের হাতে ওনার একটা লেনদেন ছিল তো, সলারে মেরে দেওয়া হলো, ওই হাতে গ্রামের লোকজন সবগুলো মেরে দিচ্ছে। বুঝতে পারছি। তো রাত 3টার দিকে ওরা আক্রমণে আসে হ্যাঁ। হানাদার বাহিনী নিয়ে। হ্যাঁ, আগের দিন আইসে উনি আর কি তদন্ত করে যায় নিজে, বুঝতে ওই পারছি। রাত্রি মানে উনি হাতে করে নিয়ে আসে মিলিটারি। তো এখানে ব্যাপারটা হয়েছে, আর একটা বিষয় আমার জানার, এখানে যারা শহীদের নাম দেখতেছি আমি, সবাই হিন্দু নামে, হিন্দু, হ্যাঁ, সবই মানে হিন্দু। এখানে জাতিগত নিধন করা হয়েছিল সেই সময় বলা হ্যাঁ, চলে। হ্যাঁ। হিন্দুদের উপর যেই নির্যাতনটা হ্যাঁ। সেটা করা হয়েছিল হ্যাঁ, তখন। ওই তো সত্যতামূলক করে করছে এটা। ওই যে টনিক হাতে লেনদেন ছিল, ওনার হাতে ব্যবসা বাণিজ্য ছিল, জি। মনে করছে সালারে মাইরে দেওয়া ফলে পরে টনিকে বাইনে বাজারের যে ব্যবসায়ী ছিল। এই বাড়ির আত্মীয় ছিল, আচ্ছা, ওনার বাড়ি ছিল বাঙ্গা ফরিদপুর। হ্যাঁ, উনি এই এখানে জায়গায় সে থাকতেন। আশ্রয় নিছিল, ও আচ্ছা, আত্মীয় বাড়িতে আশ্রয় নিছে, এইখানের বাড়িতে তাকে আত্মীয়। আচ্ছা, আশ্রয়দাতাদের হ্যাঁ। আর যিনি আশ্রয় গ্রহণ করছে তাদের আর একসাথে। আমার সেই গ্রামে ওই হাতে গ্রামের লোকজন মারা গেছে, বাইরের লোকজন মারা গেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ফরিদপুরের লোকজন ছিল তারা মারা গেছে, ওই মহারাষ্ট্রের একজন মারা গেছে, গজাইলে বাড়ি তার তার মানে এরা সবাই আশ্রয় নিয়েছিল সবাই এখানে। ওই হাতে আমাকে আশ্রমের সাথে মরছে, ওই পাড়ার পঞ্চনন দুপি যে আড়াইনের বাপ সে মারা গেছে ওই একই দিনে। আচ্ছা, বুঝতে আমার পারছি। ছোট কাকা ওই যে কালীপদ চক্রবর্তী আমার কাকা, হেও মারা গেছে, 29 জন লোক মারা গেছে। তো এখানে এদের কবরস্থ করে কারা? এই এলাকার হানাদার বাহিনী তো পাঁচ দিকে। মেরে চলে যায়, তারপর ওই এলাকার পাঁচ দিকে এলাকার পাবলিকে এখানে কবরস্থ করে কি আলাদা গণকবর দেয় একসাথে সবগুলো একসাথে এক নিয়ে, জায়গায়? তারপর টিন মাটি দিয়ে, তারপর টিন দিয়ে চাপা দিয়ে মাটি। ওনাদের শেষকৃত্য পুরায় করে নাই, না, যদিও হিন্দু ধর্মাবলম্বী ছিল। হ্যাঁ, পুরাবে ওই সময় কিরা ও, কারে কিরা ও পুরাবে, সেটাই। যা জান নিয়ে পলাই হারবা হারে না। আর এই মরা মানুষ কয়দিন রাখা যায়, তাও তো 2-3 দিন পরে এই ঘটনাগুলো মানে মাটি দেয়। ও 2-3 দিন পরে। হ্যাঁ, লাশ হিন্দু হিন্দু সবটু হয় নিয়ে এক জায়গা করা হয়েছে। আচ্ছা, ওই বাজার খোলা শুধু, ওই জোরের মধ্যে শুধু, ওই আশ্রমে শুধু, ওই গাং পরে শুধু, ওই সবটু হয় এই যে এক জায়গা করা হয়েছে। তো আমার কাকার বসে ওই আতিমন্দ বট গাছ ওই জায়গা, ওই গোবিন্দ সিং ওই পাশে মসজিদের ওই জায়গা, মানে একক জায়গা থেকে কাউ। হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, আর এই জায়গা খালি 17 জন বাইন্দ মারছিল ইস্টার্ন গান্ধী বিরাট করছে। আচ্ছা, এই জায়গায় 17 জন আরেকটা একসাথে ইস্টার্ন গান্ধী বিরাট করছিল এইবারে। এখানে ব্রাশ ফায়ার করছে। ইস্টার্ন গান্ধী বিরাট করছিল 17 জন, হাতে বাইন্দ লাইন ধরে বিরাট করছিল। তো আপনার মতে এই জায়গাটা তো একটা স্মৃতিসৌধ, আমাদের 71 সালে যারা যুদ্ধ করছিল তারা শহীদ হয়ে এখানে কবরস্থ হয়েছে, তাদের সমাহিত করা হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের এই জায়গাটা শহীদের যেহেতু লিস্ট অনেক বড়, অনেক নাম, আরও নাম না জানা অনেকের কথা মেনশন করা আছে এখানে, সেক্ষেত্রে এই জায়গাটিতে আসলে কোনো একটা ভালো কিছু হওয়া উচিত কিনা? হ্যাঁ, ভালোবাসা যাওয়া তো কয়েকবারই করে এই জায়গা ভুবন হবে, 3 তলা ভবন, 7 তলা ভবন, মানে এরকম মেলা, মানে প্রতিশ্রুতি দিয়ে গেছে এক একজন। প্রতিশ্রুতি এই জায়গা ভূমিমন্ত্রী রাষ্ট্রমশার বয়স হলো, এই মেলা প্রতিশ্রুতি হয়েছে। ভূমিমন্ত্রী রাষ্ট্রমশার বয়স হলো, এই জায়গা বিরাট মিটিং হয়েছিল। এটা কতদিন আগে আসছিল? এ মেলা দিনে গেছে, এই ভূমিমন্ত্রী এর আগে 2 সরকার আগে। আচ্ছা, 2 সরকার আগে বলতে এটা আমলিগের আমলে 1996 এই টাইমে। ওই জমি আচ্ছা, ভূমিমন্ত্রী রাষ্ট্রমশাই ছিল, সে এসে আদা দিয়ে গেছিল। তো দর্শকবিন্দু, আপনাদের কি মনে হয় এই জায়গাটা কি আসলেই এভাবে অবহেলায় পড়ে থাকার যোগ্য? এই জায়গাটা মানে পূর্ণ সংস্কারের দরকার।
আচ্ছা, এটা নিয়ে আওয়াজ তুলতে হবে সেক্ষেত্রে, কারণ এখানে তো শহীদদের কবর, এটা তো ফেলানো জায়গা না। না আসে ওই যে বুঝতে আসে টিউন আসে প্রতি ডিসেম্বর 21শে ফেব্রুয়ারিতে আসে, তারা আসে ফুল ঢুল দিয়ে জি, সুতা সেটা টুতা তো আমরা জানায় দেয়। দেখি, এই পর্যন্তই এইটাই শেষ, মানে এই পর্যন্তই। উপজেলা পর্যায়ে একটা রেজিস্ট্রি আছে বা জেলা পর্যায়ে না, এখানে একটা স্মৃতিসৌধ আছে। জাফর কাজী একবার কিছু টাকা টুকু দিল এলাকার লোকজন নিয়ে, ওই এসে কিছু করলো, আবার হে ভাঙি গেলো, জাফর কাজী এলাকার লোক নিয়ে দেয় নাই তো, জাফর কাজী একটা অ্যামাউন্ট দিয়ে দিছে, হ্যাঁ। এলাকার লোক হয়তো এরকম ভাবে হ্যাঁ। খরচ করতে পারে। আছে না, জি, হে নিল টাক বর্গা, আবার একদম দিয়ে টাক বর্গা নিল, এরকম টাক বর্গা নিয়ে যেহেতু যেটা পারে হে করে। তো যাই হোক কাকা, মনে কিছু করেন না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আর একটা বিষয়, আপনি যেগুলোর নাম এখানে উল্লেখ করলেন সেই নামগুলো আমি ভিডিওর মধ্যে স্কিপ করে যাব, আসলে নামগুলো আমি ওইভাবে শোনাইতে পারবো না, এলাকা ভিত্তিক প্রবলেম থাকতে পারে। হ্যাঁ অবশ্যই। তো ধন্যবাদ আপনাকে। আমি এই যে আমার তো ভয় করে না, আমি তো 71 সালে দেখছি তো কিরা কিরা হাতে কি করছে না করছে সব কিছু দেখছি, আমার চোখে দেখাত, আমার সামনে তো আর মিথ্যা কথা করার ক্ষমতা না না। সেটাই, যেহেতু আপনার সিনিয়র সিটিজেন, গ্রামের মধ্যে অনেক বয়স্ক লোক আপনারা। আমাকেও জাকপো সাইড গুদি করছে, আমার নিজের জাকপো তার মধ্যে একদম মরে গেছে, বাড়ি হলো মহারাজপুর বাড়ি, ওই মরণ বাড়ির সামনে গুদি করছে ভোরবেলা। 29 জন 32 জন লোক ছিলাম আমরা, তার মধ্যে একজন লোক মারা গেছে, বাড়ি হলো মহারাজপুর, তার নাম গুরুদাস, তার ওই যে আছে নাম। সেও আইছিল বোনের বাড়িতে বেড়াবার, মোটা মানুষ তো মানে দৌড়ে কেউ হারবা পারে না। বেড়াইতেছে, কেউ আশ্রয় নিতে আসছে। হ্যাঁ ওই তো মোটা মানুষ তো, মানে দৌড়ে হারবা হারা নেই, ফাঁকা করে দিয়েছে, চালাই গিয়েছে ওই যে আকাশ বাড়ির সামনে, ওইখানে পড়ে দুম দেখি খালি পাঁচটা দিক সাইড দেখলাম পড়ে মানে দাফাবা লাগছে, আমরা খালি দৌড়ে বর্তা লাগছিলাম। আবার যে দৌড়লো ওই মিন্টু সদি পুষ্কনি পাড়ে দৌড়লো, আবার 8 জন দৌড়লো আমাকে ধরে নিয়ে হেই মিলিটারি আর ভালো। আমাকে আগে দিয়ে রথ করে ভাগ যা বহু দূর যা ভয় নেই কই আগে দিয়েছে, এই মিলিটারিতে আমাকে আগে দিছে, পরে যে মিলিটারিতে আমাকে দোষে তারা আমার আগে দিছে। আর কালা কালা যেগুলো না ওইগুলো সব শয়তান, ওইগুলোই মারছে, আর কয় পাকি মারি জুন্দি খায় টুনি খায় হিদু খায়, ওই শালারাই মারছে বেশি। আচ্ছা, ওইগুলো বিহারি না কি ছিল, পাঞ্জাব গুলো আমার দোষও করে ভালো, পাঞ্জাবের যে গেলা পাকিস্তান ধলা লম্বা সাদা সাদা গুলো, ওইগুলো ভালো, ওগুলো একটা লোকের মারে নাই, আগে দিয়েছে রথতলা পর্যন্ত। বুঝতে পারছি। আচ্ছা কাকা, চলেন যাওয়া যাক। ধন্যবাদ কাকা। এই সৌধ আমাদের ইতিহাসের এক নীরব সাক্ষী। প্রতি বছর বিজয় দিবস আর স্বাধীনতা দিবসে উপজেলার কর্মকর্তা ও এলাকার মুক্তিযুদ্ধগণ এখানে একত্রিত হন, ফুল দিয়ে শ্রদ্ধা জানান বীর শহীদদের, যাদের ত্যাগে আমরা পেয়েছি স্বাধীনতার স্বাদ। আমাদের গ্রাম যেন প্রকৃতির কোলে সাজানো এক টুকরো শান্তির ঠিকানা। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খাল দুটির গল্প এক সময় নদীর মতো প্রাণচঞ্চল ছিল। বর্ষার দিনে এর কোল জুড়ে পানি ভরে ওঠে, আর শীত আসার সঙ্গে সঙ্গে তা শুকিয়ে আসে। তবে শুকনো খালের বুকেও জীবনের ছাপ স্পষ্ট। খালের পাশেই রয়েছে আমাদের বিখ্যাত খেলার মাঠ রথখোলা। এই মাঠে প্রতিদিন বিকেলে শিশু কিশোররা দল বেঁধে খেলতে আসে। তাদের হাসি আনন্দে পুরো এলাকা গম গম করে ওঠে। মাঠের ওপারে বয়ে চলা নদীর মনোরম দৃশ্য সেই খেলায় যেন নতুন এক রং যোগ করে। এই গ্রাম আমার গর্ব, আমার শিকড়। আশা করি এই ভ্রমণ আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।